শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। রোগ নির্ণয়ে সরকারি বেসরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট সরবরাহের প্রমাণ, কমিশন নেয়ার অভিযোগ, রোগীদের মারাত্মক ঝুঁকি। ময়লা ছিল, ময়লা ফেলে দিচ্ছে। ওইগুলো ময়লা আপনার এখানে কিভাবে আসবে ময়লাগুলো? আমি এবার আননোন আমি হাসপাতালগুলোতে আপনাদেরই অপারেটর, তারাই অপারেট করে এবং এইটার বারকোডের ডেট আসলেও সেটা তারা হাইড করে, সেটা আমরা জানি। কিন্তু আমি জানতে চাচ্ছি যে এইটার কোনো অ্যান্সার আপনার কাছে আছে কিনা, যে এই যে এক্সট্রা একটা প্রিন্ট? না, এটার কোনো অ্যান্সার আমার কাছে নেই। ভারতের সাথে চলমান প্রকল্প নিয়ে কোনো সমস্যা নেই জানালেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের সাথে অতীতের মতোই কাজ করবে দিল্লি, আশ্বাস হাই কমিশনারের। The important big projects which have been identified by Bangladesh for their own benefit, and we are happy to take them forward. উন্নয়ন প্রকল্পের নামে অর্থ খরচের প্রবণতায় লাগাম টানছে পরিকল্পনা মন্ত্রণালয়। ফেরত পাঠিয়েছে 13টি প্রস্তাব। ভাবা হচ্ছে মেগা অবকাঠামোর বিকল্প অর্থায়ন নিয়েও। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজন 4 দিনের রিমান্ডে। নির্দেশ দিয়েছিলেন 4 ঊর্ধ্বতন কর্মকর্তা, আদালতে তথ্য উপস্থাপন। ঊর্ধ্বতন 4 জন পুলিশ কর্মকর্তার নাম বলেছেন যে তারা তাদেরকে গুলি করতে বাধ্য করেছে। রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনে নিবন্ধনে রইল না আইনি বাধা, জানালেন আইনজীবী। সাকির দাবি, ফ্যাসিবাদী সরকারের হয়রানি নির্যাতনের শিকার তার দল। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ব্রাজিল। বর্তমান চ্যাম্পিয়নরা নেবেন কলম্বিয়ার আতিথ্য। কাল ভোরে প্যারাগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। সরকারি বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সরবরাহ করছে একটি কোম্পানি। সেগুলো দিয়েই দিনের পর দিন চলছে রোগ নির্ণয়। অভিযোগ রয়েছে কমিশনের বিনিময়ে এই কাজে সাহায্য করছেন হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। কোম্পানির অফিসে গোপনে এসব কাজকর্মের ভিডিও ধারণ করলেও ক্যামেরার সামনে তারা অস্বীকার করেছেন। তানভীর মিজানের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাসেল আহমেদ। সরকারি বেশিরভাগ হাসপাতালের চিত্রই এমন। জানা অজানা রোগ থেকে মুক্তির আশায় চিকিৎসকের শরণাপন্ন হন রোগীরা। রক্ত ও প্যাথোলজি সহ বিভিন্ন পরীক্ষা করানো হয় রোগ ধরতে। কিন্তু রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ সেই পরীক্ষা ঠিক মতো হচ্ছে কি? এটা আসলে কর্তৃপক্ষের দায়িত্ব ঠিক মতো করা। কত টাকা দেওয়া বাইরে করতে পারি না, তার জন্য এখানে একটু সাহায্যের জন্যই আসছি। অনেকগুলো পরীক্ষা আছে, সিবিএস, আরবিএস, তারপর এইচবিএস আছে, ইসিজি আছে। পরীক্ষার সঠিক নির্ভুল তথ্য নির্ভর করে রিয়েজেন্টের উপর। সরকারি বেসরকারি হাসপাতালে রিয়েজেন্ট ও মেশিন সরবরাহ করে প্রাইভেট কোম্পানিগুলো। তেমন একটি কোম্পানির 2টি প্রতিষ্ঠান, জেনেটিক ট্রেডিং ও অর্গানিক ইন্টারন্যাশনাল। খবর আসে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ ফুরিয়ে যাওয়া রিয়েজেন্ট সরবরাহ করে কোম্পানিটি। সত্যতা যাচাইয়ে ছদ্মবেশে রাজধানীর আসাদগেট এলাকায় কোম্পানির কার্যালয়ে প্রবেশ করে যমুনা টেলিভিশন। দেখা যায় ছাপানো হয়েছে অসংখ্য নকল স্টিকার। আরেকদিকে মেয়াদ উত্তীর্ণ প্যাকেটে স্টিকার তুলে বসানো হচ্ছে নতুন তারিখের স্টিকার। ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে মেয়াদহীন আসল স্টিকার। এর মধ্যে রয়েছে ভিটামিন ডি সহ রক্তের নানান পরীক্ষায় ব্যবহৃত উপকরণও। এবার জড়িতদের বক্তব্য নিতে চাই। ক্যামেরা দেখেই মেয়াদ উত্তীর্ণ পণ্য স্টিকার সরাতে ব্যস্ত হয়ে পড়েন কর্মীরা। তবুও ধরা পড়ে বেশ কয়েকটি পণ্যের অবৈধ কার্যক্রম। ময়লা ছিল, ময়লা ফেলে দিচ্ছে। ওইগুলো ময়লা আপনার এখানে কিভাবে আসবে? ময়লাগুলো কিভাবে আসছে আপনার এখানে ময়লাটা? আমি এবার আননোন আমি আমরা অর্ডার দেয়, আমরা কাজ করি, হয়তো আমরা বিভিন্ন হাসপাতালে মালামাল সাপ্লাই দিই। একটা কোম্পানির প্রোডাক্ট বিদেশ থেকে আসছে আপনার, কিন্তু এই যে এক্সট্রা একটা লেভেল আমরা দেখতেছি, এই লেভেলটা কোত্থেকে আসছে? নরমালি বিদেশি প্রোডাক্টে তো আপনার লেভেল এখান থেকে আসবে না, কোম্পানির প্রোডাক্ট আসবে, আপনি সাপ্লাই দিয়ে পাঠিয়ে দেবেন হাসপাতালে। না, সেইভাবেই আসে সাধারণত। তো এইটা কোত্থেকে আসলো?
এটা মনে হয় সম্ভবত ওনারা প্রিন্ট দিয়েছেন, কিন্তু এগুলো আমরা লাগাই না, কারণ আমাদের যতগুলো আইটেম আসে এই বারকোডগুলো সব মেশিন রিড করে। হাসপাতালগুলোতে আপনাদেরই অপারেটর, তারাই অপারেট করে এবং এটার বারকোডের ডেট আসলেও সেটা তারা হাইড করে, সেটা আমরা জানি। কিন্তু আমি জানতে চাচ্ছি যে এইটার কোনো অ্যান্সার আপনার কাছে আছে কিনা, যে এই যে এক্সট্রা একটা না, এটার কোনো অ্যান্সার আমার কাছে নেই। যেটা কয়েক ধরনের প্রোডাক্ট, এগুলো হাসপাতালে সাধারণত পরীক্ষার জন্য ব্যবহৃত হয়, এর সবগুলোর স্টিকার আলাদা প্রিন্ট করে এখানে লাগানো হচ্ছিল এবং আমাদের দেখেই তারা সবাই এগুলোকে ডাস্টবিনে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন এবং তার অনেক নমুনা এখানেও আছে। এই যে এখানে বেশ কিছু প্রিন্টের কাটা অংশ এবং এটি হচ্ছে পুরনো, যেটি অরিজিনাল অর্থাৎ যেটি আসল যেই স্টিকার সেটি হচ্ছে এটি লেমিনেটেড করা একটি কাগজ, আর এটি হচ্ছে সাদা নর্মাল কাগজে প্রিন্ট দেওয়া। এই দুটি আলাদা, দেখলেই সাধারণত যেহেতু বুঝতে পারবে। এসবের ফাঁকে বেরিয়ে যান কোম্পানির মালিক AKM কামরুজ্জামান, যিনি বহু বছর ধরে চালিয়ে যাচ্ছেন এই অবৈধ রিয়েজেন্ট ব্যবসা। না, এটা এই ব্যাখ্যা আমি দিতে পারবো না। না, এটা সেকশন আলাদা, এই সেকশন আলাদা, এটা আমার না। পরিচয় গোপন রাখার শর্তে জেনেটিকের সাবেক এক কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের শিক্ষা জীবনের মূল সনদ আটকে ও বাড়তি কমিশন দিয়ে এসব কাজ করান কামরুজ্জামান। ওদের আলাদা একটা কম্পিউটার সেটআপ আছে, সেখানে যখন যেটা দরকার সেটা সে প্রিন্ট করে নেয়। ধরেন ডেট আছে 23 সালের অক্টোবর পর্যন্ত, সেটা 24 সালের রিয়েজেন্ট চিপস খুলে 23 সালের অক্টোবরটা লাগিয়ে দিবে, তখন সেটআপটা হয়ে যাবে, তখন কোনো সমস্যা সে ডিটেক্ট করতে পারবে না। গেল সপ্তাহে সরবরাহ করা জেনেটিকের মেয়াদ উত্তীর্ণ মালামাল শনিবারও ছিল বিভিন্ন হাসপাতালে। BSMM-এর বায়োকেমিস্ট্রি বিভাগের ফ্রিজেও পাওয়া গেল সেসব উপকরণ। নবনিযুক্ত বিভাগীয় প্রধান জানিয়েছেন ব্যবস্থা নেবেন তিনি। তো ডেট এক্সপায়ার্ড রিয়েজেন্ট দিয়ে আমরা কখনোই ল্যাবে কোনো টেস্ট আমরা অ্যালাউ করি না, করতে পারিও না। এটা দিস ইজ ক্লিয়ার। এখন আমি একটু দেখে নিই, একটু বুঝে নিই বিষয়টা কি, কারণ এটা তো মানে গুরুতর অভিযোগ, এটা তো মানে কি বলে অবহেলা করা যাবে না। বায়োকেমিস্ট ও প্যাথোলজিস্টরা বলছেন, মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে প্রকৃত রোগ বা সমস্যা ধরা কোনোভাবেই সম্ভব নয়। ট্রিটমেন্টের জন্য ওটা কোনোভাবে অ্যাকসেপ্টই করতে পারবে না। মানে আপনি যে ধরেন আসলো 10, এইটা কি আসলেই পেশেন্টের ব্লাডকে রিফ্লেক্ট করছে কিনা, এটা তো আমরা কোনোভাবেই মানে এটা যে রাইট, এটা যে হতেও পারে এটা 100, এটা 10 আসছে, এটা মানে অ্যাকসেপ্ট করা যাবে না কোনোভাবেই। এরই মধ্যে বেশ কিছু বিলের কপি, চালান এবং অন্যান্য ডকুমেন্ট পেয়েছি আমরা। এই পুরো কাজে কখনো কখনো হাসপাতাল বা ডায়াগনস্টিক্সের কর্তা ব্যক্তিরাও জড়িত থাকেন, তেমন একটি প্রমাণও পেয়েছি আমরা। 2023 সালের অক্টোবরের 30 তারিখে একটি প্রভাবশালী হাসপাতালে বেশ কিছু পণ্য সরবরাহ করে জেনেটিক ট্রেডিং, যেখানে মোট বিলের 30% কমিশন দেওয়া হয়েছে ওই হাসপাতালের কর্তা ব্যক্তিদের। কোম্পানিটি পণ্য সরবরাহ করে সরকারি ঢাকা মেডিকেল কলেজ, ক্যান্সার হাসপাতাল, গ্যাস্ট্রোলিভার, হৃদরোগ, ল্যাবরেটরি মেডিসিন সহ অনেক সরকারি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে। এতে অরিজিনালের টাকা পরিশোধ করলেও মাসুল গুনছে সাধারণ মানুষ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, গাজীপুরে পোশাক শ্রমিকদের সাথে স্থানীয়দের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আমরা একটু এই বিষয়ে বিস্তারিত জানবো। গাজীপুরের শ্রীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন আলী বাবু। বাবু, কি নিয়ে আসলে উত্তেজনা সৃষ্টি হলো, সবশেষ পরিস্থিতি এখন কেমন দেখছেন সেটা একটু জানতে চাই। লোপা, গেল কয়েকদিন আসলে গাজীপুরের যে শিল্প কারখানার যে অস্থিরতা সেটা কিন্তু স্বাভাবিক ছিল। আজকে আসলে দুটি কারখানার শ্রমিকরা আসলে তাদের 14 দফা দাবি নিয়ে তারা এই শিল্প কারখানার যে আন্দোলন সেটা তারা চালিয়ে যাচ্ছিল। সেই ক্ষেত্রে আসলে তারা রাস্তায় উঠেছিল। রাস্তায় উঠানোর পর আসলে গাড়ি যে চলাচল স্বাভাবিক সেটা তারা বিঘ্ন করছে। সেক্ষেত্রে আসলে স্থানীয় লোকজন তাদেরকে আসলে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য তারা বলেছিল এবং বলছিল যে আসলে তোমরা আন্দোলন করো, শান্তিপূর্ণভাবে আন্দোলন করো, যাতে কোনো ধরনের যান চলাচল বিক্রি করে কোনো যানচলতে ভাঙছে না। সেক্ষেত্রে তারাও শান্তশিষ্টভাবে আন্দোলন করছিল। সেই আন্দোলন ক্ষেত্রে এক পর্যায়ে স্থানীয় লোকদের সাথে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে দুই একজনের সাথে হাতাহাতি শুরু হয়। তারপর থেকেই আসলে দুই পক্ষেরই ধাওয়া শুরু হয়। সেখানে ক্ষেত্রে আসলে তারা অন্য একটি কারখানার পাশেই যারা অবস্থান করছিল স্থানীয়রা, তাদেরকে দেখতে পেয়ে যখন তাদের উপরে হামলা চালায় তখন কিন্তু তারা একটি কারখানার ভিতরে ঢুকে যায়। সেখানে সেই কারখানার ভিতরে ঢুকে আসলে তারা যে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেছে, গাড়ি ভাঙচুর
ভাঙচুর করেছে এবং ভিতরের ব্যাপক তাণ্ডব চালিয়েছে এবং এখানে তারা আগুন দেওয়ার চেষ্টা করেছিল। সেখানে আসলে পুলিশ এবং স্থানীয়রা এসে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এসে আসলে সেই যাতে অগ্নিসংযোগ না করতে পারে সেগুলো আসলে তাদেরকে সরিয়ে দেওয়া আছে এবং পর্যাপ্ত পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং হাইওয়ে পুলিশ, থানা পুলিশ আসার পরে আসলে শ্রমিকরা এখান থেকে সরে গিয়েছে। এখানে আসলে স্থানীয় শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছে যে আসলে যে বহিরাগতরা আসলে ভিতরে ভাঙচুর করেছে, আমরা করিনি। বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ভারতের সাথে চলমান বড় ধরনের প্রকল্প নিয়ে কোনো সমস্যা নেই, এমনটা জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে উপদেষ্টার সাথে বৈঠক করেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। ভারতীয় হাই কমিশনার জানান, চলমান কোনো প্রকল্পের কাজ স্থগিত হয়নি, দ্রুতই সংশ্লিষ্টরা কাজে ফিরবেন। উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, বিজ্ঞান প্রযুক্তি সহ আরও বড় প্রকল্পে আগ্রহ দেখিয়েছে ভারত, তাই প্রতিবেশী দেশটিকে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। এ সময় হাই কমিশনার বলেন, দুদেশ একসাথে আগের মতোই কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আগের মতোই দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত। Bangladesh and India are the two important partners. There are some issues that we have got some trade disputes, but this will be sorted out. They have, Your Excellency has said that they will also encourage that, so our export also goes there, and quality and things, the terms of things should be win-win situation. That is very important. There are important big projects which have been identified by Bangladesh for their own benefit, and we are happy to take them forward. উন্নয়ন প্রকল্পের নামে টাকা খরচের উৎসবে লাগাম টেনে ধরা শুরু করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। এরই মধ্যে ফেরত পাঠানো হয়েছে কয়েকটি মন্ত্রণালয়ের 13টি প্রস্তাব। সংসদ বিলুপ্ত হওয়ায় আপনা-আপনি ঠেকে গেছে এমপিদের জন্য থোক বরাদ্দের প্রায় 1000 কোটি টাকা। ভাবা হচ্ছে মেগা অবকাঠামোর বিকল্প অর্থায়ন নিয়েও। বিশ্লেষকরা বলছেন, অর্থ সাশ্রয়ে যৌক্তিক কারণেই কাটছাট হতে পারে উন্নয়ন বাজেট। পরামর্শ, নজর দিতে হবে অনুন্নয়ন ব্যয়ও। তৌহিদ হোসেনের রিপোর্ট। অবকাঠামো উন্নয়নে 1.5 দশকে কয়েক লক্ষ কোটি টাকা খরচ করে শেখ হাসিনা সরকার। দৃশ্যমান হয় মেগা স্ট্রাকচার, তার সুবিধাও পাচ্ছে জনগণ। তবে বেশিরভাগ প্রকল্পে খরচের পরিমাণ নিয়ে প্রশ্ন ছিল। কোনো কোনো ক্ষেত্রে এশিয়া তো বটেই, পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল উন্নয়ন হয়েছে এদেশে। এখন প্রদীপের নিচের অন্ধকার দিকটিতেও আলো ফেলতে চায় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নিয়ে প্রকল্পের ব্যয় সংকোচনের ঘোষণা দিয়েছিলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এমনকি বাস্তবায়নাধীন কম প্রয়োজনীয় প্রকল্প বন্ধ করার পক্ষে খোলাসা করেন নিজের অবস্থান। নিজেদের নির্বাচনী এলাকার জন্য অসংখ্য প্রকল্প, এখনও যে প্রকল্পগুলো আছে বা একনেকে যাওয়ার অপেক্ষায়, এগুলোকে আবার বলছি আমরা আবার স্ক্রুটিনি করতে হবে, কারণ যেসব প্রকল্পের আসলেই কোনো অগ্রাধিকার নেই এবং এগুলো আসলে কতদূর সুবিধা বয়ে আনে, এটা আমাদের অত্যন্ত দ্রুত গতিতে মূল্যায়ন করতে হবে এবং এগুলো ছাঁটাই করতে হবে। এরই মধ্যে শুরু হয়েছে সেই কর্মযজ্ঞ। পরিকল্পনা বিভাগের একনেক শাখা থেকে চিঠি দিয়ে ফেরত পাঠানো হয়েছে ভৌত অবকাঠামো, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের 13টি ডিপিপি। ফেরত পাঠানো প্রকল্পের মধ্যে আছে তিলমারি নদী বন্দর, মাতারবাড়ি বন্দর উন্নয়ন, কালুরঘাটের রেল ও সড়ক সেতু, রংপুর সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও ফরিদপুর বরিশাল কুয়াকাটা মহাসড়ক 4 লেন করতে ভূমি অধিগ্রহণ। ফেরত পাঠানোর পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, চট্টগ্রাম দোহাজারী ডুয়েল গেজ রেল রুট এবং মেট্রো রেল লাইন 1 ও 5 প্রকল্পের ব্যয়ও। MRT-1-এ সম্ভবত জাপানের বিনিয়োগের আগ্রহ রয়েছে, আবার MRT-5-এও অন্য বিদেশি দাতারা হয়তো আগ্রহ দেখিয়েছেন। সুতরাং বিদেশি অর্থায়িত প্রকল্পে যেখানে কিনা অর্থ প্রাপ্তির সুযোগ রয়েছে, যেহেতু আমাদের রিজার্ভ পরিস্থিতি খুব স্বস্তিদায়ক না, সুতরাং সেই জায়গাটির ক্ষেত্রে এই ধরনের প্রকল্পের অন্তত প্রারম্ভিক কাজের কিছু জিনিস শুরু করা যেতে পারে। অন্তর্বর্তী সরকার ছোট করতে যাচ্ছে জাতীয় বাজেট। এতে কাটা পড়বে বিলাসী উন্নয়ন কল্পনার অনেক বরাদ্দ। ব্যয় সংকোচনের এই নীতি সমর্থনযোগ্য বলে মনে করেন সিপিডির গবেষণা পরিচালক। ট্রেনিং সংক্রান্ত যে এক্সপেন্ডিচার, সেখানে একই সাথে বলেছিলাম যে বিভিন্ন রকমের ট্রান্সপোর্ট কেনার জন্য যে এক্সপেন্ডিচার, সেটার কথা বলেছিলাম। একই সাথে আমরা বলেছিলাম যে বিপুল পরিমাণ একটা অর্থ রাখা হয় ইনভেস্টমেন্টের নাম করে, যেটাতে আসলে প্রকারান্তরে এগুলো যে ব্যাড অ্যাসেট, এইগুলোর পিছনে এই অর্থগুলোকে
ব্যয় দেখানো হয়, যেখানে এই ব্যাড অ্যাসেটগুলোর পিছনে এই অর্থ ব্যয়ের কোনো কারণ নেই। প্রকল্প অনুমোদনে প্রধান উপদেষ্টাকে চেয়ারপারসন করে এরই মধ্যে পুনর্গঠন হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ হত্যা মামলায় পুলিশের এএসআই আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্রের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে রংপুর মেট্রোপলিটন আদালত 2-এর বিচারক আসাদুজ্জামান এই আদেশ দেন। এর আগে গতকাল সন্ধ্যায় এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করে পিবিআই। গত 16 জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 18 আগস্ট তার বড় ভাই রমজান আলী রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে একটি হত্যা মামলা করেন। 19 আগস্ট তাজহাট থানা মামলাটি রেকর্ড করে আদালতে পাঠায়। এরপর আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। আসামিদের পক্ষে আইনজীবী ছিল না, তাদের দীর্ঘক্ষণ ধরে বিজ্ঞ আদালত ধৈর্য সহকারে বক্তব্য শুনেছেন, তাদের জবানবন্দি নিয়েছেন। নিয়ে তারা এই জবানবন্দিতে বলেছেন যে ঊর্ধ্বতন 4 জন পুলিশ কর্মকর্তার নাম বলেছেন যে তারা তাদেরকে গুলি করতে বাধ্য করেছে। ছাত্র জনতার আন্দোলনে গত 18 জুলাই পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফায়াজ নিহত হন। এই হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে হত্যা গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। আজ ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ দাখিল করেন। মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আনিসুল হক, ব্যারিস্টার ফজলুন্নুর তাপস, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ 34 জন। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। নির্বাচন কমিশন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল তুলে নেয়ায় রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে কোনো আইনি বাধা নেই, জানিয়েছেন দলটির আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্রিফিং করেন তিনি। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও এতদিন নিবন্ধন না দেওয়ার পেছনে আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের অসৎ উদ্দেশ্য ছিল। বঞ্চিত করা হয়েছিল তাদের। হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে তার দলকে। 2017 সালের 31 ডিসেম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ইসিতে আবেদন করে গণসংহতি আন্দোলন, কিন্তু নিবন্ধন না দিয়ে দলটির পক্ষে করা আবেদন খারিজ করে কমিশন। এরপর 2018 সালের 23 সেপ্টেম্বর রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনের নিবন্ধন আবেদন খারিজ করার সিদ্ধান্ত প্রত্যাহার বা পুনর্বিবেচনা করতে ইসিকে আইনি নোটিশ পাঠানো হয়। ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হয়েছে, কিন্তু সংস্কার কাজের অগ্রগতি আশাব্যঞ্জক নয়। এই মন্তব্য করেছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রম। সকালে মগবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশে এখনও অনেক ক্ষেত্রে বিশৃঙ্খল অবস্থা। হুজুগের বশে কিছু করলে তা এই অভ্যুত্থানের জন্য সুফল বয়ে আনবে না। কর্নেল অলি আরও বলেন, জনগণ চাইলে জাতীয় সঙ্গীত পরিবর্তন সম্ভব। গণভবনকে জাদুঘর করার বিরোধিতা করেন অলি আহমেদ। বলেন, ছাত্র জনতার ত্যাগকে স্বীকৃতি দিতে জাদুঘর হতেই পারে, কিন্তু সেটা গণভবনে নয়। অলি আহমেদ প্রত্যাশা করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক করতে হবে, নতুবা গণহত্যা আবারও মাথাচাড়া দিতে পারে। এছাড়া নিত্যপণ্যের দাম লাগামে আনার আহ্বানও জানান তিনি। ছাত্র জনতার চরমাত্ম ত্যাগের বিনিময়ে দুর্নীতিবাজ, স্বৈরাচারী, টাকা পাচার, টাকা লুণ্ঠনকারী এবং গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায় হয়েছে। তবে দুঃখজনক হলো সত্য যে সংস্কার বাস্তবায়নের গতি খুবই হতাশাব্যঞ্জক। খুলনায় নির্মাণাধীন করভবন থেকে পড়ে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে বয়রা সরকারি মহিলা কলেজের সামনে নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাব্বি, আশরাফুল ও মামুন। তাদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্মাণাধীন 10 তলা ভবনের 9 তলায় বাঁশের চরটি বেঁধে কাজ করছিলেন তারা। এ সময় চরটি ভেঙে তারা পড়ে যায়। চরাট ভেঙে তারা পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান রাব্বি ও মামুন। গুরুতর আহত অবস্থায় আশরাফুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।
শ্রমিকদের নিরাপত্তার জন্য যে ধরনের সিকিউরিটি নেওয়ার কথা ছিল এখানে কোনোটাই মেনটেন করা হয় নাই এবং পরবর্তীতে এখানে শ্রমিকরা মারা যাওয়ার পর দেখা গেছে যে এখানে নতুন হেলমেট এবং সিকিউরিটি বেল্ট সবগুলো এখানে রাখা হয়েছে যেগুলো আসলে ব্যবহার করা হয়নি এবং আমরা এই ঘটনার প্রেক্ষিতে আমরা এখানকার যে ম্যানেজার ছিল তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং এখানকার দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিই। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, ভবনটিতে শ্রমিকদের জন্য কতটুকু নিরাপত্তা ব্যবস্থা ছিল? দুর্ঘটনার ব্যাপারে পুলিশ কি বলছে? প্রথমে যদি বলি, শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি একেবারেই ঠুনকো ছিল লোপা। কোনো নিরাপত্তা এখানে রেখে তাদেরকে কাজ করানো হয়নি এমন অভিযোগ করেছে এখানে যারা কর্মরত রয়েছে, প্রায় 100 কর্মী রয়েছে তারা। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, আমরা যদি দেখাই, 10 তলা ভবনের উপর থেকে এইখানে 2 শ্রমিক পড়েছিল, আরেকজন এই ভবনের ঠিক উপরে যে 5 তলা একটু করিডোর আছে সেখানে বেঁধেছিল। আমরা যদি ক্যামেরাটা একটু উপরে নিয়ে দেখাই, যে ভবনটার যেখান দিয়ে শ্রমিকরা কাজ করেছিল ভাড়া বেঁধে, চড়ার বেঁধে, সেই জায়গা থেকে অর্থাৎ পুরো 10 তলার উপর থেকে শ্রমিক 3 জন কিন্তু পড়ে যায়। আগেই বলেছি, আশরাফুল নামে একজন কিন্তু 5 তলায় বেঁধেছিল, রাব্বি এবং মামুন নামে আরো 2 জন তারা কিন্তু নিচে পড়েছিল। এবং আশরাফুল তার বাড়ি খুলনা মধ্যপাড়া দৌলতপুরে এবং রাব্বি মামুনের বাড়ি পঞ্চগড়ে। তারা এখানে কাজ করার জন্য এই নির্মাণাধীন ভবনে এসএন বিল্ডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের সঙ্গে কাজ করছিল। এবং সকালবেলা প্রতিদিনকার মতো যখন কাজ করতে আসে, পুরো 9 তলার উপরের যে জায়গাটি রয়েছে সেখানে চড়ার বেঁধে তারা কাজ করার সময় হঠাৎ করে এখানে পড়ে যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই জায়গাটি পরিদর্শন করে একেবারেই রাখা হয় না, অর্থাৎ তাদের হেলমেট, তাদের বেল্ট, দড়ি সহ আনুষঙ্গিক যে সমস্ত জিনিসপত্র দিয়ে শ্রমিকদের এইরকম ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ করানো উচিত সেটি আসলে একেবারেই করা হয়নি। লোপা, প্রবীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বগুড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 ঘন্টার ব্যবধানে ঘটল 2টি হত্যাকাণ্ড। প্রথমে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান। পরে আহত অবস্থায় আটককৃত এক হামলাকারীকে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগেই তাকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার ভিডিও ধারণের সময় পিটিয়ে আহত করা হয় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও ব্যুরো প্রধান মেহেরুল সুজনকে। মারধরের শিকার হন ঘটনাস্থলে থাকা আরও 5 সাংবাদিক। রোববার রাত 9টা নাগাদ বগুড়া রংপুর মহাসড়ক সংলগ্ন গোকুল বন্দর এলাকায় রাজনৈতিক সহকর্মীদের সাথে আড্ডা দিচ্ছিলেন সদর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান। এ সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়। তার মৃত্যুর খবরে হাসপাতালে পৌঁছায় শত শত নেতাকর্মী। প্রত্যক্ষদর্শীরা জানায়, গোকুল ইউনিয়ন যুবদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক বিপুলের সাথে আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দলনেতা মিজানের পুরনো বিরোধ ছিল। 6 বছর আগেও ওই এলাকায় মিজানকে হত্যার চেষ্টা করে বিপুল। সেই যাত্রায় প্রাণে বাঁচলেও মিজান পা হারিয়ে পঙ্গু হয়ে যায়। সোমবার রাতে বিপুলের নেতৃত্বে 20-25 জনের একটি দল এলোপাতাড়ি কোপায় মিজানকে। হাসপাতালে নেয়ার পথেই তার প্রাণ যায়। দেখি যে আমাদের অফিসের দক্ষিণ পাশে দেখি পড়ে আছে, দেখার পরে দেখি যে এগুলো মাথার এগুলো আর নাই, মনে করেন মাথাতে গিয়েছে। দলীয় নেতারা বলছেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়েকদিন আগে ইউনিয়ন যুবদল নেতা বিপুলকে বহিষ্কার করা হয়। ধারণা, পূর্ব বিরোধের জের আর বহিষ্কারের ক্ষোভ দুটোরই বহিঃপ্রকাশ ঘটাতেই এই হত্যাকাণ্ড। ও দীর্ঘদিন হলো রিলেটিভ ছিল আর আওয়ামী লীগের ভোট করছে, বিভিন্ন অভিযোগ আমাদের কাছে ছিল। এই কারণে আমরা ওকে দল থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে তাকে বহিষ্কার করা হচ্ছে। কুলাঙ্গারদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সর্বোচ্চ শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি চাই। এটাই আমার চাওয়া। আমি ছিলাম স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক হিসেবে আমি এটাই চাই, আর কিছু চাই না আমি। মিজানের মৃত্যুর খবরে রাত 11টায় হাসপাতাল চত্বর যখন দলীয় নেতাকর্মীতে ভরা, সে সময় পুলিশের গাড়িতে হাসপাতালে আনা হয় হত্যাকাণ্ডে অভিযুক্ত আটক সালমান হোসেন নামে বিপুলের এক আহত সহযোগীকে। তাকে জরুরি বিভাগে নেওয়া হয়, কিন্তু সেখানেই বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢুকে সালমানকে এলোপাতাড়ি পিটিয়ে মারে। এই ঘটনায় ভিডিও ধারণ করতে গেলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বেধড়ক পিটিয়ে আহত করে যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজন সহ 5 সাংবাদিককে। ঘটনা একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। কারা করছে, কিভাবে করছে আমরা বিস্তারিত জেনে যারা দুষ্কৃতকারী সবাইকে গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে।
সরকার পতনের পর গেল 1 মাসে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত 10 জনকে বহিষ্কার করেছে বগুড়া জেলা বিএনপি। তবে অন্তর্বর্তী সরকারের আমলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই প্রথম প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জেলায় ঘটল হত্যাকাণ্ড। জারিন অর্নি, যমুনা নিউজ। শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত কমপক্ষে 20 জন। সোমবার রাতে গৌরীপুর ও খোয়ারের পাড় এলাকার 2 কিশোর গ্রুপের কথা কাটাকাটি থেকে ঘটনার সূত্রপাত। স্থানীয়রা জানায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়ায় কিশোররা, যা হাতাহাতিতে গড়ায়। পরে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 2 মহল্লার বাসিন্দারা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সকালে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন প্রাণ হারান। পেট্রোবাংলায় তিতাস গ্যাসের কতিপয় কর্মকর্তা কর্মচারী কর্তৃক ভাঙচুর ও হামলা হয়েছে। এ সময় তারা পেট্রোবাংলার অফিসার আর স্টাফদের উপরও হামলার চেষ্টা করে। সেখানে আছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ, আমরা তার কাছে যাচ্ছি সরাসরি। আশিক, আন্দোলনরতদের দাবির বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। এছাড়া নতুন ব্যবস্থাপনা পরিচালকের প্রতি কেন অনাস্থা প্রকাশ করছে তারা? লোপা, আসলে আন্দোলনরত যারা তিতাসের কর্মকর্তা কর্মচারী তাদের আন্দোলনের দাবি গত রাতে যে নতুন এমডি নিয়োগ দেওয়া হয়েছে তিতাস গ্যাসে, সেই এমডির বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। অর্থাৎ নতুন এমডিকে তারা যোগদান করতে দেয়নি এবং সেই প্রতিবাদেই তারা আজ পেট্রোবাংলায় অফিসে এসেছিল আন্দোলনরতরা, এবং একটি পর্যায়ে তারা এই প্রধান ফটকে দিয়ে পেট্রোবাংলার অফিসের ভেতরে ঢুকে পড়ে এবং ঢুকে হামলা চালায় এবং ভাঙচুরের চিত্র আমরা দেখেছি। পেট্রোবাংলার গেটের যে গ্লাস রয়েছে, বেশ কয়েকটি গ্লাস এভাবে ভাঙচুর করা হয়েছে এবং বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে। আমরা আহত কয়েকজনের সাথে কথা বলেছি, যাতে কয়েকজন তিতাসের কার্ড গলায় ছিল এরকম বেশ কয়েকজন, 1 থেকে 150 জন মতো তারা এই ঘটনাস্থলে পেট্রোবাংলার অফিসে তারা আসে এবং তারা অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে, তাদের সাথে আমরা কথা হয়েছে। এর বাইরেও তিতাসের যিনি পেট্রোবাংলার যিনি বর্তমান চেয়ারম্যান, তার সাথেও কথা বলেছি। তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে নতুন যে এমডি নিয়োগ দেওয়া হয়েছে সেই এমডি তুলনামূলক স্বচ্ছ এবং ন্যায়পরায়ণ লোক, তাকে আসলে মানতে পারছে না তিতাসের যারা কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারী। তারা আসলে এই একজন ভালো মানুষকে নিয়োগ দিয়েছে সরকার, এটি দাবি করেছেন পেট্রোবাংলা চেয়ারম্যান। তিনি বলছেন যে যেহেতু একজন স্বচ্ছ মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে, এই বিষয়টি আসলে তিতাসের কর্মকর্তা কর্মচারীরা মানতে পারছেন এবং তাদের দাবি যে তিতাসের থেকেই, অর্থাৎ তিতাসের যারা কর্মরত আছেন তাদের মধ্য থেকেই কাউকে এমডি নিয়োগ দেওয়া হয়, এই দাবি তারা জানিয়েছেন। তবে পেট্রোবাংলা চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন যে কোনোভাবেই দুর্নীতিকে তারা আর প্রশ্রয় দেবে না। তিতাসের বিরুদ্ধে নানান সময় দুর্নীতির নানান অভিযোগ উঠেছে, কর্মকর্তা কর্মচারীরা বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত। সেই দুর্নীতিকে তারা জিরো টলারেন্সে নামিয়ে আনতে চায় এবং দুর্নীতিকে প্রতিহত করতে একজন স্বচ্ছ মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে। এসব কারণেই ভাঙচুর করা হয়েছে। ধন্যবাদ আশিক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কারিগরি ত্রুটি ও যন্ত্রাংশের অভাবে পুরোপুরি বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। সোমবার সন্ধ্যায় সবশেষ এবং 3য় ইউনিটের উৎপাদন বন্ধ হয়। বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট আগে থেকেই বন্ধ ছিল। 3য় ইউনিট থেকে প্রতিদিন 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, যা সরবরাহ করা হতো জাতীয় গ্রিডে। কর্তৃপক্ষ জানায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনালের 5 বছরের চুক্তি মোতাবেক উৎপাদন সচল রাখতে ছোট ধরনের মেরামত যন্ত্রাংশ সরবরাহ করার কথা, কিন্তু তা করছে না প্রতিষ্ঠানটি। তাই বিদ্যুৎ কেন্দ্রে বারবার ত্রুটি দেখা দিলেও সঠিকভাবে মেরামত করা সম্ভব হয়নি। তবে 1 নম্বর ইউনিট দ্রুত চালু করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ বিষয়ে আরও জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুল হক। মাহফুজ, বিদ্যুৎ কেন্দ্রটি সচল হতে কত সময় লাগতে পারে? কর্মকর্তারা কি বলছেন এ ব্যাপারে? হ্যালো, আপনি যেমনটি বলছেন আছে গতকাল থেকে যে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে, পুরোপুরি বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। এবং আমরা একটু দেখাতে চাই যে এই যে বিদ্যুৎ কেন্দ্রের যে চিমনি থেকে ধোঁয়া উঠছে না, অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে।
আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি, সেই আলোচনা মোতাবেক আমরা জানতে পেরেছি যে 3 নম্বর ইউনিটটি চালু করার জন্য যেই দুটি পাম্পের মধ্যে একটি পাম্প সচল ছিল গতকাল পর্যন্ত, ওইটিও নষ্ট হয়ে যাওয়ার কারণেই মূলত এই বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। চীনা কর্তৃপক্ষের সাথে আলাপ করেছে, চীনা কর্তৃপক্ষ আগামী 15 দিনের মধ্যে এই পাম্পটি এনে এই বিদ্যুৎ কেন্দ্রটি চালু করার কথা তারা বলেছে। আর কর্তৃপক্ষ তাদেরকে অনুরোধ করেছে যত দ্রুত সম্ভব 7 থেকে 10 দিনের মধ্যে যেন এটি চালু করা যায়, এই ব্যাপারে তারা অনুরোধ করেছে। আর আমরা নিউজে যেমনটি বলেছেন 1 নম্বর বিদ্যুৎ কেন্দ্রটি আজ অথবা কাল, মানে 2-3 দিনের মধ্যেই, 2-1 দিনের মধ্যেই এই বিদ্যুৎ কেন্দ্রটি চালু করা হবে, যেখান থেকে 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। আর 3 নম্বর ইউনিটটি 10 থেকে 15 দিনের মধ্যে চালু হলে 210 আর 60 প্রায় 270 মেগাওয়াট বিদ্যুৎ এই গ্রিডে, জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে বলে এই কর্তৃপক্ষ জানিয়েছেন। তাদের মতে এটা চালু হলেই এই জাতীয় গ্রিডে চলে যাবে এবং বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। লোপা। মাহফুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ পোশাক কারখানা খুলেছে, সকালেই কাজে যোগ দেন শ্রমিকরা। ঢাকা ইপিজেড সহ আশপাশের কারখানাগুলোয় চলছে উৎপাদন। সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনীর সদস্যরা। সড়ক মহাসড়কে জোরদার করা হয়েছে টহল। গেল রাতেই আশুলিয়া শিল্পাঞ্চলের কারখানা খোলার সিদ্ধান্ত নেয় বিজিএমইএ। বৈঠক করে যৌথ বাহিনীর সাথে। জানানো হয় আন্দোলনকারী কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত করা হবে না, নিয়োগ হবে যোগ্যতার ভিত্তিতে। টিফিনের বরাদ্দের সাথে যুক্ত হবে বাড়তি 10 টাকা। হাজিরা বোনাস হিসেবে প্রতি মাসে 225 টাকা দেয়া হবে। সিলেটের শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজারে ওরস চলাকালে হামলা হয়েছে। দিবাগত রাত 3টা নাগাদ ওরসে গান বাজনা শুরু হলে চালানো হয় হামলা। লাঠি হাতে মাজারে ঢুকে পড়ে তৌহিদি জনতার নামে বিক্ষুব্ধরা। হামলা চালায় ওরসে অংশগ্রহণকারীদের ওপর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পুলিশের উপরও হামলা হয়। এ সময় শাহপরান থানার ওসি সহ আহত হন বেশ কয়েকজন। এর আগে গত শুক্রবার মাজার এলাকায় বিক্ষোভ করা হয়। সে সময় মাজারে গান বাজনা নিষিদ্ধ ঘোষণা করে বিক্ষোভকারীরা। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী ইশরাত জাহান। আমাদের সাথেই থাকুন।